আমেরিকা এখন পর্যন্ত যে 3 দিন 4 দিন করে ম্যাসিভ বম্বিং স্ট্রাইক করে যাচ্ছে বা ইসরায়েল করে যাচ্ছে, তারা কিন্তু ইরানের এই মিসাইল সিস্টেমগুলোকে হিট করতে পারেনি। ইরানের কাছে এখনো প্রায় 3000 থেকে 4000 নানা ধরনের এই মিসাইল সিস্টেম আছে, যেগুলো তাদের মেইন ওয়েপন সিস্টেম। এছাড়া ড্রোন, যে ড্রোন গুলো খুব মানে ইকোনমিক, তার বানাতে খুব একটা টাকা পয়সা লাগে না। এই যে ইরান যে মিসাইল গুলো ছুটছে, আমরা তো দেখতে পাচ্ছি গত 3-4 দিনের বেশি হয়ে গেল বিভিন্ন দিকে, কুয়েত, কাতার, বাহরাইন, তারপরে আমরা সাইপ্রাসে দেখলাম গতকাল রাতে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে আপনার যে এই মিসাইলগুলো ইরানের কাছেই ছিল, এবং মিসাইলের ধরনগুলো দেখে কি মনে হচ্ছে ইরানের কাছে কি হাইপারসনিক মিসাইলও রয়েছে? যতদূর লেটেস্ট ইনফরমেশন আছে যে হাইপারসনিক মিসাইল ইরানের কাছে আছে, অফ লেট তারা অ্যাকোয়ার করেছে। তা না হলে যেই মিসাইলটা জেরুজালেমের কাছে গিয়ে পড়লো, সমস্ত রকম অ্যান্টি মিসাইল সিস্টেম আছে সেই সিস্টেমকে ব্রেক, জেরুজালেমে গিয়ে যে মিসাইলটা পড়লো, যেখানে বেশ কিছু হতাহত হয়েছে, বেঞ্জামিন নেতানিয়াহু কালকে সেখানে গেছিল। এই হাইপার মিসাইল ছাড়া অন্য কোনো মিসাইল ইসরায়েলের এই ডিফেন্স সিস্টেমকে পেনিট্রেট করতে পারতো না। তার মানে এটা প্রমাণ হলো যে ইসরায়েলের কাছে হাইপারসনিক মিসাইল সিস্টেম আছে। এবং আমরা তেল আভিভের কয়েকটা ছবি দেখেছি, বিশেষ করে গত 2 দিন ধরে, যে সেখানে তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম, আমরা তো জানি যে ইসরায়েলের মারাত্মক এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, আয়রন বিম রয়েছে, আয়রন ডোম রয়েছে, সেগুলোকে ভেদ করে গিয়ে পড়ছে। তাহলে ইরানের কাছে যে ড্রোনগুলো রয়েছে সেগুলো ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম তো তাহলে ধরতেই পারছে না। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, রাইটলি এটা আমেরিকা বা ইসরায়েল আন্ডার এস্টিমেট করেছিল ইরানের যে ইরানের যে ওয়েপন সিস্টেম, এই সিস্টেমগুলো আন্ডার এস্টিমেট করেছিল ইসরায়েলিজ এন্ড ইউএসএ। তারা ভেবেছে ওই 3 দিনেই তারা ইরানের সমস্ত মিসাইল সিস্টেম আর ড্রোন সিস্টেম ডিস্ট্রয় করে দেবে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি অন গ্রাউন্ডে হয়নি আর হচ্ছিল না। যার ফলে আমার মনে হয় লজিক্যাল কনক্লুশন আনার জন্যে কিন্তু এটা অত সহজ হবে না যেটা ইরাকের সময় আমেরিকার হয়েছিল। তখন আমেরিকা ঠিক বুঝতে পারছে না বা ইসরায়েলও বুঝতে পারছে না কি ধরনের ওয়েপন সিস্টেম আর কি ধরনের স্ট্র্যাটেজি আর ট্যাকটিক্স ইরান ফলো করবে স্ট্রাইক হওয়ার পর। তারা জানতো একটা কাউন্টার স্ট্রাইক হবে ইরানের থেকে, কিন্তু কিভাবে হবে সেটা আস্তে আস্তে প্রকট হচ্ছে। আমেরিকা কোনোদিন চিন্তা করতে পারেনি যে মিডল ইস্টের যে সমস্ত কান্ট্রি যেগুলো সাউথ অফ পার্সিয়ান গালফে, যেমন ওমান, কুয়েত, এই বাহরিন, এই সমস্ত কান্ট্রির ওপরে যে আমেরিকার যে বেসগুলো আছে সেখানে ইরান স্ট্রাইক করবে। এটা সিমিলারলি রিয়াদে স্ট্রাইক হয়েছে, ইউএইর যে ক্যাপিটালের ভেতর, আর রিয়াদ হচ্ছে অনেক ভেতরে। এই ব্যাপারগুলো আমেরিকা বা ইসরায়েল কিন্তু এক্সপেক্ট করেনি। তারা ভেবেছিল প্রথম 2 দিন 3 দিনের একটা ম্যাসিভ স্ট্রাইক করে ইরানকে সারেন্ডার করাবে, আর হয়তো তারা তাদের এম বা অবজেক্টিভ অ্যাচিভ করতে পারবে। সেটা এখনো তারা করতে পারেনি। কর্নেল রয়, আপনাকে একটু এই জায়গাটা থামাচ্ছি, আমরা ইরান সংক্রান্ত আলোচনাতে আসবো। আমরা শুরুতে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, এই যে পাকিস্তানের যে নূর খান এয়ারবেস, যেখানে আফগানিস্তান হামলা চালিয়েছে, আমি এই জায়গাটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে আফগানিস্তানি বা এতটা শক্তি কোথা থেকে পেল যে তারা পাকিস্তানের সেই নূর খান এয়ারবেসে হামলা চালাতে পারলো? আচ্ছা, প্রথমে নূর খান এয়ার বেসটা নিয়ে বলি। সরি, নূর খান এয়ারবেস, এটা এয়ার মার্শাল নূর খান, যে পাকিস্তানের ফার্স্ট এয়ার মার্শাল ছিল পাকিস্তান ক্রিয়েট হওয়ার পর, তার নামে এটা পাকিস্তান এয়ারফোর্স করেছে। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর জন্যে যে আমেরিকান ইন্টারেস্ট এই নূর খান এয়ারবেসের ভেতরে আছে। আনকনফার্ম রিপোর্ট বলে নূর খান এয়ারবেসের খুব কাছে
যে পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপনের একটা স্টোরেজ আছে, লাইক কিরানা হিলস এরিয়া। এই নূর খান হচ্ছে ক্লোজেস্ট টু পাকিস্তানের ক্যাপিটাল, আর বোথ ক্যান বি ইউজড বাই ইউএস অ্যান্ড পাকিস্তান। ইউএস কিন্তু এই সম্বন্ধে জানে, তারা অবগত, কিন্তু আমরা এতে স্ট্রাইক করেছি ডিউরিং অপারেশন সিন্দুর। আর সিমিলারলি আফগান তালিবান, তার মধ্যে বহু তালিবানি ফোর্স যারা পাকিস্তানের হয়ে কাজ করছিল, পাক তালিবানের, তারা কিন্তু এখন আফগান তালিবানে চলে গেছে। দে আর কোয়াইট ক্লিয়ার অ্যাবাউট পাকিস্তানের টেরেন, কোথায় পাকিস্তানের কি আছে না আছে খুব ভালো করেই জানে। আর তারা আফগান তালিবানরা চায় যে একটা সময় এসছে সেখানে পাকিস্তানি তালিবান বা পাকিস্তানি সেনাবাহিনী যেভাবে দুরান লাইন পার করে আফগানিস্তানের ওপর একটা আক্রমণ চালিয়ে যাচ্ছে, স্পেশালি উইথ দি এয়ারফোর্স, সেটা তারা অ্যাকসেপ্ট করবে না। তা এই জন্য পাকিস্তানি এয়ারফোর্সের একটা সব থেকে বড় ঘাঁটি হচ্ছে নূর খান এয়ারবেস। তা সেখানে তারা স্ট্রাইক করেছে। সে কিভাবে স্ট্রাইক করেছে, ইট ইজ টু বি এগেন ইনভেস্টিগেশন। ওয়াজ ইট এ গ্রাউন্ড অ্যাকশন স্ট্রাইক, অর ওয়াজ ইট এ মিসাইল স্ট্রাইক, অর ওয়াজ ইট এ স্ট্রাইক বাই আফগান এয়ারফোর্স? এই তিনটের মধ্যে একটা কিছু সংযোগ আছে, আমরা দেখতে পাচ্ছি। একদম। কর্নেল রয়, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এবার আলোচনায় আসব। সেটা হচ্ছে যে আমরা যে যুদ্ধটা দেখছি, যে আমেরিকা ইরান তারা তো যুদ্ধে জড়িয়েছে, এবার রাশিয়া চায়না তারাও কি যুদ্ধে জড়িয়ে যাচ্ছে? তার মানে কি গোটা বিশ্বজুড়ে এবার তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেল? কিন্তু কোন ইন্টারেস্টে ইউরোপ, রাশিয়া, চায়না এই যুদ্ধে জুড়ে যাচ্ছে, সেদিকে নজর রাখি। আমরা এবার এই আলোচনাটা একটু নজর রাখবো যে কেন ইউরোপ এই যুদ্ধে জড়িয়ে যাচ্ছে, কেন চায়না, কেন রাশিয়া। আমরা এই বিষয়ে আলোচনায় আসার আগে কটা আপডেট একটু দেব। সেটা হচ্ছে লেবাননে ইসরায়েলের হামলার ছবি নজরে এসেছে। রাতের আকাশে হাজার হাজার মিসাইল দেখতে পাওয়া গেছে। আমেরিকার রণতরী থেকে উঠছে একের পর এক ফাইটার জেট, সেই ছবি আমরা দেখেছি। আমেরিকার বিমান হামলায় তেহরানের পুলিশ স্টেশন ধ্বংস হয়ে গেছে, সেই ছবিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ইরানের মিত্র হিজবুল্লার ওপর বেইরুটে আমেরিকার মিসাইল হামলার ছবি সামনে এসেছে। মধ্যপ্রাচ্যের সমস্ত প্রধান তেল এবং গ্যাস ফিল্ড ইরানের হামলায় এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমেরিকা ইরানের মিসাইল চিহ্নিত করে লক করে এবং ধ্বংস করার বেশ কিছু গোপন ভিডিও সামনে এসেছে। এবং দক্ষিণ ইরানের একটা শহরে একটা স্কুলে হামলা চালিয়েছে আমেরিকা, সেই খবরও এসেছে। এবং তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হরমুজ প্রণালী এবার বন্ধ করে দেবার চেষ্টা করছে ইরান, এই ঘটনাগুলো এর মধ্যে ঘটে গিয়েছে। তার মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি বলেছেন যে তাদের সমস্ত এয়ারবেসগুলো এবার ইউএসএ ব্যবহার করতে পারে, সেই বিষয়টাও কিন্তু ছাড় দিয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু এবার একেবারে পাশে এসে দাঁড়িয়েছে